বিদ্যাপতি। বাংলা বৈষ্ণব কবিতার আলোচনায় মিথিলার কবি বিদ্যাপতির স্থান সমুচ্চ এবং সুচিহ্নিত, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে তার প্রবেশ স্বীকার করে নিলেও কিছু কৈফিয়ত অপরিহার্য হয়ে পড়ে। বিদ্যাপতি বাঙালি নন এবং বাংলা ভাষায় পদ লেখেননি, তবু মধ্যযুগে তিনি বাংলাদেশেই অধিক জনপ্রিয় হয়েছিলেন। বৈষ্ণব পদসাহিত্য থেকে তাকে বাদ দেওয়ার উপায় নেই। পূর্বাপর বাংলা কবিতার সঙ্গে তার যোগের ঐতিহাসিক বিতর্কের দিকটি এক্ষেত্রে বিশেষ বিচার্য বিষয় হয়ে ওঠে। জয়দেব বাংলা ভাষায় কাব্য লেখেননি, তবু তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বাঙালি কবি। বাংলা ভাব, রস, জল, মাটি, বাতাসের এমন একটা স্পষ্ট চিহ্ন তার সংস্কৃত ভাষায় লেখা কাব্যের সারা দেহে মুদ্রিত যে ইতিহাসের ধারায় তার স্থানটি অবিচল হয়ে পড়েছে। সংস্কৃতে লেখা হলেও বাংলা ভাষার সঙ্গে গীতগোবিন্দের নৈকট্য সাধারণ পাঠকেরও চোখে পড়বে। অন্যদিকে বিদ্যাপতি বাঙালি নন, বাংলা ভাষায় কাব্য কবিতা লেখেননি, কাজেই বাংলা সাহিত্যের ইতিহাসে তার স্থান সম্পর্কে কিছু সংশয় থেকেই যায়। মিথিলার বিদ্যাপতি রাজকবিরূপে বিপুল খ্যাতির অধিকারী। তিনি মৈথিলি ভাষায় হরগৌরী বিষয়ক পদ লিখেছেন, সংস্কৃত ভাষায় স্মৃতিগ্রন্থ, অবহট্ঠ ভাষায় লিখেছেন সমকালের ইতিহাস নির্ভর কাব্য। তার রাধাকৃষ্ণ বিষয়ক কবিতাগুলি বাংলা সাহিত্যের অন্দরমহলের স্থান পেয়েছে। এর কারণ ব্যাখ্যা প্রসঙ্গে অধ্যাপক শ্যামাপদ চক্রবর্তী সুস্পষ্টভাবে কয়েকটি সূত্রের প্রতি আলোকপাত করেছেন। তার মতে, তৎকালীন মিথিলা ছিল বাঙালির বিদ্যাচর্চার কেন্দ্র। মৈথিল ভাষার প্রতি একটা আকর্ষণও বাঙালির ছিল। মিথিলায় ব্রজবুলি ভাষার ক্ষেত্র প্রস্তুতির পেছনে বাঙালির তথা বাংলা ভাষার বিশেষ ভূমিকা ছিল। সেই ব্রজবুলিতেই বিদ্যাপতি তার রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছিলেন। আর সরলতম শ্রুতিমধুর ভাষার কারণেই এগুলি বাঙালির কাছে সমাদৃত হয়েছিল। বিদ্যাপতির কবিতা ভাব ও ভাষার দুই কারণেই বাংলা সাহিত্যের কারণে সূত্রবদ্ধ। এক, রাধাকৃষ্ণ বিষয়ক পদের ভাষাকে অনেক প্রখ্যাত গবেষক বিকৃত মৈথিলি বলে সিদ্ধান্ত করেছেন। ব্রজবুলির চেয়ে কৃত্রিম সাহিত্য ভাষা তাতে সন্দেহ নেই। এই ভাষা তৈরি হয়েছে বাংলা, অসমিয়া, উড়িয়া, হিন্দির সংমিশ্রণে। এই মিশ্র ভাষা কখনোই বিকৃত মৈথিল মাত্র নয়। এই ভাষার সচেতন শিল্প উৎকর্ষতাই এর প্রমাণ। বাংলা ভাষার সঙ্গে এর সম্বন্ধ তাই অভ্যন্তরীণ, নৈমিত্তিক মাত্র নয়। দুই, রাধাকৃষ্ণের প্রণয়লীলা মধ্যযুগের বাংলা সাহিত্যে একটি প্রধান বিষয়। বিদ্যাপতির পদগুলিকে এই ঐতিহ্যে স্থান দেওয়া ইতিহাসসঙ্গত। মিথিলার সাহিত্যে কৃষ্ণের প্রসঙ্গ এবং অধিকাংশ ক্ষেত্রেই সেখানে ঐশ্বর্য রূপের প্রাধান্য। অন্যদিকে বাংলা পদ সাহিত্য, সংস্কৃত খণ্ডপ্রেম কবিতার, বিশেষ করে জয়দেবের অনুসরণে বিদ্যাপতির এ জাতের কবিতা রচনা। তিন, বিদ্যাপতির পদগুলি বাংলাদেশে ছিল আশ্চর্য জনপ্রিয় এবং তা চৈতন্যদেবের আগে থেকেই। তা না হলে চৈতন্যদেব কিভাবে এই পদগুলির রস আস্বাদন করেছিলেন? চৈতন্যোত্তর বৈষ্ণব সমাজে বিদ্যাপতি মহাজনরূপে পূজা পেয়েছেন। কীর্তন গানের মধ্য দিয়ে সাধারণের মধ্যে এর বিস্তার লাভ ঘটেছে। গোবিন্দ দাস, কবিশেখরের মতো শক্তিমান কবিরাও বিদ্যাপতির রচনাদর্শ সচেতনভাবে অবলম্বন করতে চেয়েছেন। বস্তুত বৈষ্ণব পদসাহিত্যের একটি মুখ্য ধারা বিদ্যাপতির প্রদর্শিত। বাঙালি তাই বিদ্যাপতিকে নিজের করে নিয়েছেন। চার,
পরবর্তী পদাবলী সাহিত্যের উপর বিদ্যাপতির প্রভাব সর্বাত্মক ও গভীর। তার কবিত্ব, রচনারীতি, বৈদগ্ধ্য সূক্ষ্ম ব্যঞ্জনা এবং ভক্তিরস পরবর্তী পদাবলী সাহিত্যে গভীরতম প্রভাব বিস্তার করেছে। স্বয়ং চৈতন্যদেব বিদ্যাপতির পদের অনুরাগিণী ছিলেন। বৈষ্ণব সহজিয়া সম্প্রদায় বিদ্যাপতিকে সব রসিকের অন্যতম রসিক বলে গণ্য করেছেন। প্রখ্যাত বৈষ্ণব পদকর্তারা তাকে গুরুর মর্যাদা দিয়েছেন। গোবিন্দদাস ছিলেন বিদ্যাপতির ভাবশিষ্য। তিনি নিজেকে দ্বিতীয় বিদ্যাপতি বলে অভিহিত করেছেন। পরবর্তী বৈষ্ণব সমাজে বিদ্যাপতির নয়, জয়দেব চণ্ডীদাসের সঙ্গে একইভাবে উচ্চারিত হয়েছে। তার সৃষ্ট পদাবলী কাব্যরীতির এবং ভাব গভীরতার এমন একটি অভিনব পথ দেখিয়েছিলেন, যাতে পরবর্তীকালে পদকর্তাদের একটি শ্রেণীর এই আদর্শ অনুবর্তনে আন্তরিক হয়েছিলেন। তাদের অন্যতম হলেন জ্ঞানদাস। এই ধারার বৈশিষ্ট্য ভাব ও গভীরতার রোমান্টিক সৌন্দর্য, ব্যাকুলতা এবং তুলনামূলকভাবে প্রসাধনের স্বল্পতা। এই বৈশিষ্ট্যগুলি জ্ঞানদাস প্রমুখ কবিরা তাদের ধর্ম ও তত্ত্ব বিশ্বাস সত্ত্বেও বজায় রেখেছিলেন। বিদ্যাপতির প্রার্থনা বিষয়ক পদ এবং বিরহ পর্যায়ের পদ বৈষ্ণব ভক্তদের কাছে সাধনার অপরিহার্য অবলম্বন হয়ে উঠেছিল। আধুনিক বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত তার ভাবানুসরণে আন্তরিকতা দেখিয়েছেন। এর মধ্য দিয়েই পরবর্তী সাহিত্যে বিদ্যাপতির সর্বাত্মক প্রভাব সম্বন্ধে সন্দেহের অবকাশ নাই। ধন্যবাদ।